আমি প্রায় দেখি, এই দেখি বাংলাদেশ, এই দেখি মালদ্বীপ, আবার মালদ্বীপ, আবার বাংলাদেশ। এখন বাংলাদেশ আছেন, কিন্তু মালদ্বীপ কি আবার যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, মূলত আমি এখানে আসছি ছুটিতে। আমার ইয়ারলি যে ছুটি ভ্যাকেশনে আমি আবার এন্ড অফ জানুয়ারিতে ব্যাক করব মলদ্বীপ। আচ্ছা স্যার, আপনি তো এখন বাংলাদেশ আনসার ও বিডিপির একজন কোচ, প্রধান কোচ, পাশাপাশি মালদ্বীপেরও একজন কোচ। স্যার, এই জার্নিটা শুরু হয়েছে ঠিক কত বছর আগে? আমি অ্যাজ এ জয়েন করেছি 2020-এ, আর মলদ্বীপসে অ্যাজ এ ন্যাশনাল হেড কোচ হিসেবে আমি জয়েন করেছি 2015-তে, 2015 আগস্টে। ওই 2016-তে একটা আমাদের সাব গেমস ছিল গুয়াহাটিতে। ওই সাব গেমস লক্ষ্য রেখেই প্রথমে আমি ওখানে অ্যাজ এ হেড কোচ হিসেবে জয়েন করি, ওমেন্স টিমের হেড কোচ। তারপরে আমি যাওয়ার পরে ওখানে মেন্স টিম গঠন করি এবং অন্যান্য বিষয়গুলো হয়। এই যে দীর্ঘ কোচ জীবনের শুরুটা তো ছিল আপনার একজন প্লেয়ার দিয়ে। আপনার কি মানে আপনার কি এইরকম কোনো ড্রিম ছিল যে আপনি ন্যাশনাল টিমের প্লেয়ারই হবেন? না, আসলে আমাদের সময়টা, আমাদের যুগটা, আসলে আমরা যারা 80s এর, মানে আমাদের যুগটা ছিল একটু আমরা কিন্তু মাঠ কেন্দ্রিক ছিলাম। আমরা যখন স্কুল থেকে বা যে কোনো সময় বের করে নিয়ে আমরা সবসময় মাঠে থাকার চেষ্টা করতাম। হয় ক্রিকেট, নয় ফুটবল, নয় ব্যাডমিন্টন, মানে একটা না একটা কিছু আমরা পাশাপাশি খেলতাম। তো আমি ছোট থেকে বিশেষ করে যে সব জায়গায় বড় হয়েছি, সব জায়গায় মাঠের ইটা খুব ভালো ছিল। যেমন আমার এসএসসি হলো রাজারবাগ পুলিশ লাইন্স হাই স্কুলে। তো রাজারবাগে আমাদের 3টা মাঠ ছিল, স্কুল মাঠ ছিল, মধ্য মাঠ ছিল এবং বড় মাঠ ছিল। তো ওই মাঠগুলোতেই আমরা সবসময় খেলতাম। তো আসলে আমার এই খেলোয়াড়ি জীবনে আসার, অ্যাজ এ হ্যান্ডবলার হিসেবে আসার পিছনে মূল সেটা হলো সবাই খেলতেছে, স্কুল থেকে খেলতেছি এবং খেলে খেলে রেজাল্ট হচ্ছে, নিজে বেস্ট প্লেয়ার হচ্ছি, ওই করতে করতে খেলোয়াড় হয়ে গেছে। আর এই নেশাটাই, এই খেলোয়াড়ি নেশাটা থেকে কখন যে পেশা হয়ে গেছে আমি জানি না। আমি পাইনিয়ার লিগ ফুটবলে খেলতাম, ব্যাডমিন্টনও মোটামুটি আমাদের থানা পর্যায়ে খেলতাম। কিন্তু হ্যান্ডবলে আমরা যখন স্কুল পর্যায়ে খেলি, স্কুল পর্যায় থেকে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, এবং ফার্স্ট ডিভিশনের পরবর্তীতেই আসলে ঘটনাটা ঘটে। ফার্স্ট ডিভিশনের পরে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ক্লাব করি, সেখান থেকে সেই ক্লাব চ্যাম্পিয়ন, মানে আমরা নিজেরাই সবাই হ্যান্ডবল প্লেয়াররা মিলে একটা ক্লাব করি, সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন, মানে এইভাবে ঢাকাতেই ছিল। হ্যাঁ, ঢাকায় নারিন্দা প্রগতি বয়েজ। 1998-এ আমাদের একটা ক্যাম্প হয়, সাউথ এশিয়ান ক্যাম্প, সেটার মধ্যে অংশগ্রহণ করার কথা ছিল। দ্বিতীয় সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পাকিস্তানের এবং ভারতের একটা ব্যাপারে সেই 1998-এ ওইটা হয় না। আমরা ক্যাম্প করেছিলাম, তারপরে আমরা 2000 সালে বাংলাদেশে আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করি। আচ্ছা, আপনার এই খেলোয়াড়ের জীবনের যে অর্জনগুলো, সেগুলো যদি একটু আমাদেরকে জানাতেন। না, আসলে খেলোয়াড়ি জীবনের অর্জনগুলো মূলত আমাদের জেলা পর্যায়ে আমরা ঢাকা জেলার রিপ্রেজেন্ট করেছি। পুলিশ, আনসার, বিজিপি তখন বাহিনীর সবচেয়ে টপ লেভেলের ছিল, ওদের সাথে আমরা ফাইট করেছি এবং আমরা 2বার রানার আপ হয়েছি ন্যাশনাল লিগে। এরপরে আমাদের সবচেয়ে ইন্টারন্যাশনালি যেটা হলো যে আমি একটা সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলিস্ট সাউথ এশিয়ান 2010-এ সাফ গেমসে, এবং অ্যাজ এ কোচ আমি প্রথম 2015-তে ওমেন্স আইএচএফ ট্রফির ফার্স্ট চ্যাম্পিয়ন নিয়ে আসি বাংলাদেশে। কতদিনে আপনি কোচ হয়ে গেছেন? কোচ হয়ে গেছে, মানে আমি 2011 থেকেই আমি অ্যাজ এ কোচ হিসেবে রান করি। আচ্ছা, আপনি যখন প্লেয়ার থেকে কোচ হলেন, সেই কোচ হওয়ার ক্ষেত্রে কি কোনো ট্রেনিং করার প্রয়োজন আছে, নাকি খেলোয়াড়ের অভিজ্ঞতা দিয়েই কোচ হওয়া যায়? না, অবশ্যই আমাদের এখানে তখন আমাদের যে সিস্টেমটা ছিল সেটা হলো আমাদের কোচেস কোর্স হইতো আগে। সেই কোচেস কোর্সের সার্টিফিকেট এবং আমাদের যে ঘরোয়া যে স্কুল পর্যায়ে এবং অন্যান্য যে লিগ পর্যায়ে এইসব পার্টিসিপেট যখন কোনো টিম বা ক্লাব করতো, তখন তাদের পারফরমেন্স দেখে, ওনাদের কার্যকলাপ দেখে, যেমন অনেকে তো সার্টিফিকেট নেওয়ার পরে কাজ করে না বা অথবা সম্পৃক্ততা থাকে না, তো ওইটার উপর ডিপেন্ড করে ওনারা সিলেকশন কমিটি আছে আমাদের, সেই সিলেকশন কমিটি যেহেতু মেন্স এন্ড নোমেন্স টিমের একজনই কোচ ছিলেন,
তো তখন ওনারা সিদ্ধান্ত নিলেন মেন্স এন্ড ওমেন্স টিমে দুইজন কোচ নেবেন আলাদা আলাদা। তো মেন্স টিমের সব প্লেয়াররা যখন শুনলো যে আমি বাংলাদেশে আসছি, আমি তখন 2019-এর ডিসেম্বরে আমি ব্যাক করি বাংলাদেশে, তখন ওরা খুবই আগ্রহ প্রকাশ করে। এর আগে কি আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন? হ্যাঁ, 2015 থেকে 2019 আমি মলদ্বীপসের হেড কোচ ছিলাম। মানে বাংলাদেশে আনসারের কোচ হওয়ার আগেই আপনি মালদ্বীপের হেড মালদ্বীপসের কোচ? head coach। ওয়াও, আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো মানে আমাদের আনসার এবং বিটিভির কোচ হওয়ার পরে হয়তো বা না মালদ্বীপ, না কিন্তু না, আগে আপনি মালদ্বীপে। মলদ্বীপসের আমি 2015 চ্যাম্পিয়ন, আইএচএফ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে কাতার একটা কোচের সিম্পোজিয়ামে যাই। ওই কোচের সিম্পোজিয়ামে তখন আমাদের সাধারণ সম্পাদক, প্রাক্তন সাধারণ সম্পাদক আসুজ্জামান কোহিনুর এবং মলদ্বীপস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মুস্তফার মাধ্যমে কথোপকথন হয়, এবং তখন ইন্ডিয়ার একজন কোচ ছিলেন ওদের দায়িত্বে। তো কথোপকথনে ওরা বলতেছিল যে এই ব্যাপার, আমি কি তোমার কান্ট্রি থেকে কোনো কোচ পেতে পারি। তখন যাই হোক, কাকতালীয়ভাবে আমি ওনাদের সামনে ছিলাম। এটা কাতারে যেহেতু কথা হচ্ছিল, আমাদের কফি টাইম ছিল, একটা ব্রেক ছিল কফি ব্রেকের, ওই সময় কথা হচ্ছিল। তখন উনি বলল যে আমি আমার এই যে পাশে দাঁড়ানো ওকে দিতে পারি, কিন্তু কথাও, আমি তখন বললাম যে হ্যাঁ, কিন্তু কথা আছে, আগে আমাদের বাংলাদেশে আসেন, 10 দিনের একটা ক্যাম্প করেন। আপনার যেহেতু ন্যাশনাল টিম একজন ইন্ডিয়ান কোচ ডিল করতেছে, আপনি ক্যাম্প করার পরে সিদ্ধান্ত নেন। তো ওরা তখন আমার মনে আছে কোরবানি ঈদের সময় ঠিক পরের দিনই, ওরা কোরবানি ঈদে ওরা ল্যান্ড করে, পরের দিন থেকে আমার প্র্যাকটিস শুরু হয়। এরপরেই ওরা আমার সাথে এগ্রিমেন্টে যায় ওই 10 দিনের ক্যাম্পের পরে। 2019-এর ডিসেম্বরে আমি বাংলাদেশে ব্যাক করি। তো তখন আমি বান্দরবান জেলার একটা ন্যাশনালের লক্ষ্য রেখে বান্দরবান জেলা টিমকে ট্রেনিং করানোর জন্য যাই। ওই সময় করোনার সময়টা হয়। তো এই করোনাকালীনের পরবর্তী সময়ে আমি আনসার বিডিপিতে যে মেন্স টিমের দায়িত্ব নিই। আচ্ছা, আনসার বিডিপিতে 2015 সালে আপনি মেন্স টিমের, না 2020-এ। 2020 সালে হ্যাঁ। আপনি মেন্স টিমের দায়িত্ব পান। আজকে 2025-এর শেষের দিক, প্রায় 5 বছর ধরে আপনি বাংলাদেশ আনসার টিমের সঙ্গেই সংশ্লিষ্ট আছেন। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র বাহিনী বাংলাদেশ আনসার ও বিডিপি, যারা এই স্পোর্টসটাকে মোটামুটি ধরে রাখছে। মানে প্রায়োরিটি বেশি বলতে স্পোর্টসটাকে ধরে রাখছে। কেন বলা, এটা বলার পিছনে মূল কারণ যেটা, যে আমাদের জেলা থেকে যে অ্যাথলেটরা উঠে আসে তাদের একটা কর্মসংস্থানের জায়গা হয়। কীরকম, এখানে আমাদের দুই ধরনের একটা আছে, একটা হলো ব্যাটালিয়নে জব অপরচুনিটি আছে, আর একটা হলো আমরা ভাতা ভিত্তিক একটা সুযোগ আছে, যে সুযোগে তারা তাদের এডুকেশন, তারা অন্যান্য যে কার্যকলাপ, অন্যান্য প্র্যাকটিস থেকে শুরু, সেটা তো আছেই, তার ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি অন্যান্য যে কার্যকলাপ সেগুলো চালায় যেতে পারে। সবচেয়ে বড় জিনিস হলো তার এডুকেশনটা সে কমপ্লিট করতে পারে। তার জন্য যে তার যে খরচের বিষয়টা তার ফ্যামিলি থেকে নিতে হয় না, সে নিজে বেয়ার করতে পারে। সেই সাপোর্টটা বাংলাদেশ আনসার ও বিডিপি থেকে পায়, যদি সে ওই কিছুটা ওই মানের ক্যাপাবল প্লেয়ার হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা আমি আসলে বিকেএসপির ব্যাপারটা তো ভিন্ন, এটা টোটালি একাডেমিক একটা বিষয়। বিকেএসপি থেকে যদিও মানে যারাই প্লেয়ার পায় তারা তো আফটার ওদের একটা এডুকেশন কমপ্লিট করার পরে, কারণ ওই পর্যন্ত তো তারা কোনো প্লেয়ার বিকেএসপির বাইরে খেলতে পারে না। কিন্তু আমি যেটাকে মনে করি সেটা হলো মূলত আমরা বিশেষ করে আমরা হ্যান্ডবলে যেটা আমরা পাই সেগুলো আমরা জেলা পর্যায় থেকে আমরা বেশিরভাগ প্লেয়ার পাই, এবং যারা বিজেপি এবং পুলিশ তারা প্রফেশনে তারা জয়েন করে প্রথমে অ্যাজ এ বিজেপি সিপাহী হিসেবে, সৈনিক হিসেবে, এবং পুলিশের একজন সৈনিক হিসেবে, এবং আনসারের একজন সৈনিক হিসেবে, এবং ওইখান থেকে ওরা তখন এই হ্যান্ডবলটাকে যারা বেছে নেয় ওখান থেকে তৈরি হয়, এবং তার পরবর্তীতে আমরা ওইখান থেকে কিছু স্কিল প্লেয়ার পাই, এবং তারা পরবর্তীতে আমাদের দেশে অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসেবে লিড করে। কিন্তু জুনিয়র ন্যাশনাল টিম, আমাদের যে ইয়ুথ লেভেল আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 21 যে ইয়ুথ ন্যাশনাল টিম গুলো হয়, সেগুলো মূলত আমাদের জেলা ভিত্তিক থেকেই আসে, যারা স্কুল পর্যায় থেকে হ্যান্ডবল খেলে আসে। আর আমি একটা ধন্যবাদ দিব স্কুল ও মাদ্রাসা বোর্ডকে। এইটা হলো আমাদের হ্যান্ডবলের জন্য একটা বড় জিনিস। স্কুল ও মাদ্রাসা বোর্ড পুরো বাংলাদেশে একটা টুর্নামেন্ট করেন, যে টুর্নামেন্টে ওই বোর্ডের যে খেলাটা হয় সেই খেলার থেকে আমরা মূলত অনেক বেস্ট প্লেয়ার, তারা জুনিয়র প্লেয়ার আমরা কলেজ থেকে চলে আসে। হ্যাঁ। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনার কি মনে হয় যে ঢাকায় যদি থাকে, ঢাকার বাচ্চারা এই স্পোর্টস গুলোতে বেশি ফ্যাসিলিটিস পায়, নাকি ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে থাকে ওরা এই ফ্যাসিলিটিস গুলো বেশি পায়? আসলে এখন আমি ফ্যাসিলিটিস দুই ধরনের ভাগ করব। ফার্স্ট হলো ফ্যাসিলিটিস হলো ইকুইপমেন্টস,
ইকুইপমেন্টস এর ফ্যাসিলিটিস এ যদি বলি তাহলে ঢাকার বাচ্চারা বেশি পাচ্ছে, বাট ইকুইপমেন্টস ছাড়া অন্যান্য যে ফ্যাসিলিটিস যেটার জন্য মাঠ দরকার, ফিনান্সিয়ালি না না মানে 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 যত যেগুলো দরকার সেগুলোর ব্যাপারে সবচেয়ে আমি জেলা পর্যায়ের প্লেয়াররা বেশি পায়। আর হ্যাঁ, এই যে ফিনান্সিয়ালি আর অন্যান্য ইকুইপমেন্টস এর যে বিষয়গুলো আছে এগুলাতে আমরা জেলা পর্যায়ে ওরা এত কিছু পায় না। ওরা নিজের ইচ্ছা থেকে, পরিবারের ইচ্ছা এবং বিশেষ করে অর্গানাইজারের ইচ্ছার উপর বেস করে ওরা একজন ভালো খেলোয়াড়ের। কিন্তু আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে জেলা পর্যায়ের যে প্লেয়ারদের আমরা পাই তাদের হ্যান্ডবোলার না বলে তারা একজন অ্যাথলেট হিসেবে আমাদের কাছে আসে। একজন অ্যাথলেটের পরবর্তীতে তখন আমরা তাদেরকে হ্যান্ডবোলারে রূপান্তরিত করার চেষ্টা করি। এখন ঢাকা কেন্দ্রিকতায় যদি আমি বলি, ঢাকায় সবচেয়ে বড় জিনিস হলো ঢাকায় খেলার জায়গা নেই। ঢাকায় অন্যান্য স্কুলগুলোতেও এখন যদি আমরা যাই, স্কুলেও আমরা কিন্তু আগের ওই খেলার মাঠ নাই। হ্যাঁ, কিন্তু জেলা পর্যায়ে যেটা হচ্ছে ওই যে আমি বললাম আমরা 80s এর যারা আমরা সবসময় মাঠে থাকতাম, এখনো জেলা পর্যায়ের ওই সবসময় মাঠে থাকার স্কোপটা এখনো আছে। কিন্তু আমাদের এখন ঢাকা কেন্দ্রিক এবং অন্যান্য যেটা শহর ভিত্তিক, শুধু আমি ঢাকা বলবো না, রাজশাহীতেও শহর মানে শহর কেন্দ্রিক যারা জেলা শহরে যারা বড় হচ্ছে তারা কিন্তু মোটামুটি বাসা কেন্দ্রিকে মানে ওদের ভিতরে হয় মোবাইল, নয় ল্যাপটপ, নয় ওদের এডুকেশনাল জিনিসপত্র নিয়ে ওরা ব্যস্ত। কিন্তু যারা এখন ওই যে আমরা অজপাড়া গা বলতে যেটা বুঝাই, ওই গ্রাম থেকে, গ্রাম্য স্কুল থেকে যে ছেলে মেয়েরা উঠে আসতেছে, ওরা কিন্তু ওই শুধু ল্যাপটপ আর মোবাইল নিয়ে না, ওরা কিন্তু ওই মাঠ থেকে আসতেছে। আমাদের এই যে সত্যি কথা, আমাদের মাঠের ধুলোত গন্ধ শোকা যে একটা বিষয়, ওই জিনিসটা থেকে কিন্তু মানে একজন অ্যাথলেটের সত্যিকারের ক্যারেক্টার তৈরি হয়। আপনার কি মনে হয় যে হ্যান্ডবলের মধ্যে যদি কোনো বাচ্চা ফোকাস দেয়, তার ফিনান্সিয়ালি সলভেন্ট এবং সামাজিক মর্যাদা দুইটা একসাথে পাওয়া পসিবল? আসলে সামাজিক মর্যাদাটা ডিপেন্ড করে হলো মানে আত্মসম্মান বোধ থেকে, তারপরে নিজের উপার্জনের উপর ভিত্তি করে। আমরা তো এই দুইটার উপর ডিপেন্ড করি আমরা সামাজিক মর্যাদাটাকে নির্ধারণ করি বা নির্ণয় করি। কিন্তু আসলে স্পোর্টসের আমি স্পোর্টসটাকে আমি ভিন্নভাবে ধরি। স্পোর্টসের আয়ের উৎসটা অবশ্যই এটা খুবই জরুরি একটা বিষয়, কিন্তু আসলে স্পোর্টসটাকে আমরা আমাদের শারীরিক ডেভেলপমেন্টের জন্য, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যদি আমরা ব্যবহার করে তারপরে এই চিন্তাটায় আসি, তাহলে কারণ আমরা একটা লেভেলে যখন চলে যাই, ইয়ুথ ন্যাশনাল টিমে চান্স পাই যারা, তারপরে আস্তে আস্তে যখন সিনিয়র টিমে চান্স পায়, তখন তাদের কিন্তু এই চিন্তাটা আসে পড়ে, কারণ তাদের একটা বয়স হয়ে যায়। তখন তাদের কর্মসংস্থানের বিষয় থাকে, অনেক কিছুর বিষয় থাকে। এবং আমরা যারা ফেডারেশনে যারা কর্মকর্তা আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা জেলা ক্রীড়া সংস্থায় আছেন, তারা প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে ভাবছেন এবং ওনাদের লেভেল পর্যায়ে এই বিষয়ে কাজ করতেছেন। আমাদের ক্লাব লিগ হচ্ছে, আমাদের এর মধ্যে আমরা অফিস লিগ করার একটা চিন্তা ভাবনা আছে। তো এই ধরনের জিনিসগুলো যখন শুরু হয়ে যাবে, তখন অবশ্যই আমাদের মানে আরো বেড়ে যাবে। আমি হ্যান্ডবল নিয়েই কথা বলছি। আরেকটা জিনিস হলো স্পোর্টসের প্রথমে যেটা আমি সব পরিবার থেকে শুরু করে সবাইকেই বলবো, কিছুটা হলেও স্পোর্টসে তার ছেলে মেয়েদের রাখার জন্য। কারণ এতে ওর যে শারীরিক বিকাশের সাথে যে মানসিক বিকাশটা হবে, সেটা শুধুমাত্র ওই বই পড়ুয়া ছেলে মেয়েদের থেকে একটু ভালো হবে। কারণ বয়স কোনো প্রভাব এর মধ্যে পড়ে কিনা আমি যদি ভুল না বলে থাকি, মানে আমার জ্ঞানে যতটুকু জানি, আমি সেকেন্ড ফাস্টেস্ট গেম হ্যান্ডবল, ফাস্টেস্ট গেম আইস হকি। তো যেহেতু এটার সাথে গতি সম্পৃক্ত, তো গতি অবশ্যই একটা বয়স সীমার পরে একটা লিমিট কমতে থাকে, একটা মানে কমা বা বাড়া, মানে ওই সময় আর বাড়ানো সম্ভব হয় না। একটা বয়স সীমার পরেই একটা নির্ধারণ থাকে। তো আমরা চেষ্টা করি যে ওই বয়স সীমার ওই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, তাহলে এটা তো অবশ্যই আসবেই, হ্যান্ডবলে যে বয়স সীমার একটা লিমিটেশন আসবেই। এমনিতে কি শখের বসে খেলতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই শখের বসে খেলার এখন আবার আমরা একটা নতুন ফর্ম, আমরা আমাদের প্রাক্তন যে খেলোয়াড়রা আছেন, আমরা একটা নতুন শুরু করছি, মাস্টার কাপ। যারা খেলোয়াড় থেকে রিটায়ার্ড করেছি, বের হয়ে যাচ্ছি, আমরা এখন একটা গেট টুগেদারের মতো করে আমরা একটা মাস্টার কাপের ট্রাই করতেছি যে এটা আমরা করবো।
আচ্ছা, আমাদের যেমন আপনার এলাকা ভিত্তিক বা ক্লাব ভিত্তিক, যেমন আমাদের যেই প্রত্যেকটা এরিয়ায় যেমন এখনো কিন্তু সেই ট্রেন্ড আছে যে আমরা শীতকালে ব্যাডমিন্টনের একটা কোর্ট বানাইয়া সব বয়সের ছেলেমেয়েরা আপনার খেলে। ব্যাডমিন্টনটা খেলে। তো তারপরে চেস খেলা, টেবিল টেনিস খেলা, এগুলো আছে। তো আমার মনে হয় যে আফটার 30 পরে এরিয়া ভিত্তিক যদি বিনোদনের জন্য হ্যান্ডবলটাকে কোনোভাবে তারা খেলতে চায়, পাশে বা পার্কগুলো আছে সেখানে কি এই ব্যবস্থা যদি কেউ করতে চায় তারা করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই করতে পারে, কিন্তু এটার উপর ডিপেন্ড করে হলো ওই আশেপাশে যে ওদের সংখ্যাটা কেমন আছে বা কতগুলো প্লেয়ার আছে, কারা কারা আগ্রহী, এটার উপর ডিপেন্ড করবে। কিন্তু মূলত আমরা যেটা এখন করার চেষ্টা করতেছি, আমাদের যে লিগগুলো আছে সেই লিগগুলোর মধ্যে আমরা এটা কন্টিনিউ করার ট্রাই করতেছি। আচ্ছা, খেলার সাথে যুক্ত হতে পারে একটা বাচ্চা? আমি যতটুকু জানি আমাদের স্কুল ও মাদ্রাসার প্লেয়ার অধিকাংশই এখন আমাদের তো হ্যান্ডবল ফেডারেশনের যে ফরম্যাট এখন বর্তমানে, হ্যান্ডবল ফেডারেশনের ফরম্যাটে আমরা মিনি হ্যান্ডবল, তারপর আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16, এটা আমাদের পর্যায়ক্রমিক স্কুল লেভেলে আমরা শুরু করেছি, এটা আছেই। কিন্তু গ্রেড 8 এবং অষ্টম শ্রেণী থেকে মূলত আমরা বেশিরভাগ বাচ্চাদের পাই যারা একটু স্কিল হয়। আচ্ছা, এই গ্রেড শব্দটা শোনার পরে আরেকটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র ন্যাশনাল কোচ কিংবা মালদ্বীপের কোচ, আনসার বিডিপির কোচের বাইরেও আমি যেটা দেখলাম যে আপনি একটা ইন্টারন্যাশনাল স্কুলেরও কোচ ছিলেন হ্যান্ডবলের। তো সেইখান থেকে আপনার কি মনে হয় যে স্কুলের ইন্টারন্যাশনালি যে বাচ্চারা, ওরা হ্যান্ডবলের জন্য কতটুকু আগ্রহ ওদের? না, আসলে মূলত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ওদের আগ্রহ বেসিসে প্রথমে বাস্কেটবল ওদের প্রথম চয়েসে থাকে, দ্বিতীয় চয়েসে থাকে ওদের ফুটবল, এবং ভলিবলটাই ওরা বেশি প্রাধান্য দেয় একটা কারণে, ওটা ছায়ায় থাকে। তো ওরা একটু রোড ইনডোর, ওরা ওই রোডটাকে একটু অ্যাভয়েড করতে চায়, এর জন্য ওদের প্রথম টার্গেট থাকে হলো এই 3টা গেমস। তো যেহেতু গ্ল্যামরিচে আমি গত বছর পুরো একটা বছর আমি গ্ল্যামরিচে অ্যাজ এ হ্যান্ডবল কোচ হিসেবে জয়েন করেছিলাম, তো ওইখানে প্রথম হ্যান্ডবল যুক্ত হয় এইটাই এর আগে হ্যান্ডবল ছিল না ওখানে। তো এটা যাওয়ার পরে যতটুকু দেখলাম ওদের আমি রেসপন্স অনেক ভালো পেয়েছি। যে অবশ্যই এটা ডিপেন্ড করে কতটুকু এনজয় করে বাচ্চারা খেলায় আসার পরে, যখন দেখে যে না এটা খুব মজার খেলা, এবং তখন ওরা সেই আগ্রহটা প্রকাশ করে। আর হ্যান্ডবল তো চাইলে ইনডোর করা যায়, হ্যাঁ, যদি আমাদের প্রতিষ্ঠানগুলো চায় তারা ইনডোরে আমাদের হ্যান্ডবল করতে পারে। আচ্ছা, আরেকটা যে আমার কোশ্চেন, যে আমাদের যে টার্ফ, বাংলাদেশের যে হ্যান্ডবলের এই মাঠটার যে টার্ফটা এবং আপনার মালদ্বীপের যে টার্ফ, এই দুই দেশের টার্ফের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, আসলে টার্ফের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না। এখানে ব্যাপারটা হলো আউটডোর এবং ইনডোর। আমার যদি উপরে শেড থাকে সেটার জন্য এক ধরনের টার্ফ হবে, আমার যদি উপরে শেড না থাকে, কারণ ওটা রেন বলে, সেটা হলো গরম এবং বৃষ্টি, ওখানে কোনো উইন্টার নাই, অন্য কোনো সময় নাই। তো গরম এবং বৃষ্টির মধ্যে যখন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তো অবশ্যই এমন একটা টার্ফ লাগবে ওখানে, এই যেন পিচ্ছিল না হয়, ঘন্টা 2-1-এর মধ্যে আমি আবার খেলাটা শুরু করতে পারবো। ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতে হবে, কারণ ওদের মূলত ওদের শেড কম, ওদের ইনডোর শেড ছাড়া ফিল্ডগুলো বেশি। হ্যাঁ, ওদের একটা জিনিস ফ্যাসিলিটিস আছে, ওদের অধিকাংশ আইল্যান্ডে এখন হ্যান্ডবল গ্রাউন্ড আছে, বাহ, অসাধারণ। স্পেসিফিকলি শুধুমাত্র হ্যান্ডবল গ্রাউন্ড আছে। আচ্ছা, ওদের দেশের যে এনভায়রনমেন্ট এবং আমাদের দেশের এনভায়রনমেন্ট তো আলাদা। হ্যাঁ। আমাদের তো ষড়ঋতুর দেশ, ওদের দুই ঋতুর দেশ। দুই ঋতু। দুই ঋতুর দেশ। তো সেইখানে যখন আপনি গিয়েছেন এবং এতদিন ধরে আছেন, এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোটা কি সহজ ছিল? না, আসলে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো, মাথায় শুধু কাজ করেছে হ্যান্ডবল, ওগুলো অটোমেটিকলি হয়ে যায়, সময় এবং ঠিক করে ফেলে। আর বৃষ্টি, আমরা যেরকম শীতটাকে খুব উপভোগ করি, শরৎকালে ফুল টুলের নেই, আর ওখানে তো শুধু সমুদ্র, ওই একটু খারাপ লাগলে সমুদ্রের পাড়ে যেয়ে বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, অসাধারণ সমুদ্র। আমরা আপনার ফেসবুকে যে পোস্টগুলো দেখি যে আপনি বিশাল এক সমুদ্রের পাশে ছবি দেন, আয়ারল্যান্ড যেটাকে বলা হয়। এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে যে আপনি থাকেন, এটা কি আপনার মানসিক প্রশান্তির জন্য কোনোভাবে কাজ করে কিনা? হ্যাঁ, অবশ্যই মানসিক প্রশান্তিতে কাজ করে। মানুষ তো সবসময় ভালো ইয়ে থাকে না। হ্যাঁ, মানুষ 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 23 ঘন্টা ভালো থাকে, কিন্তু ওই 1 ঘন্টা খারাপ যে সময়টা যায়, ওই 1 ঘন্টা খারাপ সময়ের জন্য ওই 23 ঘন্টার সময়টা নষ্ট হয়ে যায়, মানে ওইটা আর মনে থাকে না। তো আমি চেষ্টা করি যে ওই 1 ঘন্টার মন খারাপের সময়টা আমি ওইখানে যে আধা ঘন্টা বা ওই আমার একটা বিচের একটা ক্যাফেতে বসে 1 কাপ কফি
একটু সমুদ্রের দিকে তাকিয়ে থাকা, একটু পা হেলান দিয়ে একটু রেস্ট নেওয়া, এতে অনেক কিছু রিল্যাক্স করে আমার। আচ্ছা, আপনি যখন মালদ্বীপ থাকেন তখন কি আপনার এই বাংলাদেশের ফ্রেন্ড ফ্যামিলি তাদেরকে মিস করেন? হ্যাঁ, অবশ্যই মিস তো করবোই। একটা মানে ওইখানে তো আমার একাকী জীবনের যতক্ষণ আমি প্র্যাকটিস করাই, যতক্ষণ আমি আমার কাজে ব্যস্ত থাকি, তখন আমার কোনো হয় না। কিন্তু যখন আমি বেশিরভাগ সময় থাকে মানে একা লাইফ লিড করতে হয়, কারণ দেখা যায় যে দিনের বেলা ওদের জব থাকে সবারই। ওরা ওরা ওখানে কিন্তু প্র্যাকটিস করে, মলদ্বীপসের একটা আছে, ওরা ওদের কাজ করার পরবর্তী সময়টা প্র্যাকটিস করে, অধিকাংশ সময় রাতে কিন্তু ওদের প্র্যাকটিস হয়। আমাদের আমাদের দেশের সাথে ওদের 1 ঘন্টা ডিফারেন্স, তো ওদের দেখা যায় যে 1 ঘন্টা কি ওর আগে চলে না পরে চলে? পরে আমাদের 1 ঘন্টা পরে চলে। আমাদের 9টা, ওদের 8টা। আচ্ছা আচ্ছা। তো আমি 8টা 15 থেকে রাত্র 10টা, মানে আমি আমাদের 9টা 15 থেকে 11টা পর্যন্ত ওদের প্র্যাকটিস, মানে ব্যাপারটা এমন। আর দিনে দেখা যায় যে আমার 4টা থেকে 5টা এক সেশন, 5টা থেকে 6টা এক সেশন, বাকি সময় আমি ফ্রি। তো ওই ফ্রি সময়গুলোতে দেখা যায় সকাল থেকে ওই 4টা পর্যন্ত ওরা ওদের জবে, যে কেউ স্কুলে আছে, কেউ কাউন্সিলে অফিসে আছে, কেউ আছে এসটিওতে আছে, অন্যান্য মানে এটা তো অসাধারণ যে ওরা সারাদিন যার যার কাজ করলো, পড়াশোনা, জব সবকিছু করলো, করার পর ওরা এসে সবাই আপনার প্র্যাকটিসটা করতে পারে। আচ্ছা, এই সুযোগটা কি আমাদের দেশে আছে কিনা? আসলে এই সুযোগটা আমাদের দেশে তো অবশ্যই এই সুযোগটাই হচ্ছে, কিন্তু এখন সময়টা একটু বের করে নিচ্ছে। যেমন আমাদের এখনই কি একটা টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের সময়টা তো আমার বের করে নিতে হবে। আমার জবের জায়গায় জব আছে, আমার কাজের জায়গায় কাজ আছে, এবং টুর্নামেন্টের সময়টা বের করে নিতে হবে। এটা 2020 থেকে, হ্যাঁ 2020 থেকে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি আমার মাধ্যমে আনসার বিটিপি। অসাধারণ অসাধারণ। এবং এই লম্বা সময়ের এই রেকর্ডটাও আমি আনসার বিটিপি ধরে, এবং আনসার বিটিপির এর আগে খুবই কমই অর্জন ছিল রানার আপ হওয়ারও। ওরা সবসময় দেখা যেত তৃতীয় এবং দ্বিতীয়র মধ্যেই থাকতো, এবং পুলিশ দেখা যেত বাংলাদেশ বিজেপি, এবং তখন তো বর্ডার গার্ড, এখন বর্ডার গার্ড, আর তখন হলো বাংলাদেশ রাইফেলস ছিল। ওই বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ, এরাই চ্যাম্পিয়ন রানার্স আপের মধ্যে থাকতো। এবং মাঝে মধ্যে আমরা ঢাকা জেলার আমরা রানার আপ হয়েছি 2বার। বাংলাদেশ আনসার বিটিপির অর্জন বলতে আমরা তখন দেখা যেত যে তৃতীয়তেই ওরা থাকতো, তৃতীয় বা চতুর্থের মধ্যেই থাকতো, সেমিফাইনালিস্ট টিম ছিল। কিন্তু 2000 সালের পর থেকে ওদের এই মানে জয়ের নেশাটা ওদের পেয়ে যায়। অসাধারণ অসাধারণ। আসলে আমি সবসময় ওদের মোটিভেটেড করে রাখার চেষ্টা করি, ওদের মানসিক ভাবে। কারণ আমি প্রথমে যেটা ধরি, ফিজিক্যালি ফিটনেস থেকে শুরু করে ফিজিক্যাল কন্ডিশন ডেভেলপ, স্কিল, আপনার ট্যাকটিক্যালি ডেভেলপমেন্ট, এগুলো তো আপনি এক্সারসাইজের মাধ্যমে করে ফেলবেন। সাইকোলজি, ওকে মোটিভেটেড, ওকে মোটিভেট করা, ও যখন ফল ডাউন করবে, ওর একটা সময় প্রত্যেকটা খেলার মধ্যেই আমরা দেখি যে অনেক ভালো প্লেয়ার, কিন্তু কখনো কখনো সে 60 মিনিটসের মধ্যে 60 মিনিটসের ম্যাচের মধ্যে সে অবশ্যই 10 থেকে 15 মিনিট তার একটা সময় যাবে এইরকম। তো ওই সময়টা আমি বের করে নিয়ে আসি, আমার অ্যানালাইসিসে ওই সময়টা আমি বের করে নিয়ে আসি, এবং কার কখন কোথায় ও কি করতে পারে এই সময়, মানে আমার ওর স্ট্রং পয়েন্ট নিয়ে আমি কখনো কাজ করি না, ওর দুর্বল পয়েন্ট নিয়ে কাজ করি। অসাধারণ। আমরা নতুন মানে একটা সুন্দর পয়েন্ট আপনার কাছে পেলাম যে আপনি উইক পয়েন্টটা নিয়ে বেশি কাজ করার চেষ্টা করেন। এই স্টেপ যে কথাটা আমার বাংলাদেশে ছিল, আমি মলদ্বীপ সাহেব ওইটাই চেষ্টা করতেছি, ওদের স্টেপ বাই স্টেপ যেন ওরা ভালো প্লেয়ার এবং ভালো জায়গায় যাইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বয়েজ প্লেয়ার এবং গার্লস প্লেয়ার, তাদের কি জেন্ডার আলাদা হওয়ার কারণে তাদের কোচেস যে ট্রেনিংটাকে, সেটাকে মেথড কিছুটা চেঞ্জ করতে হয় নাকি সেম থাকে? না, মেথড তো অবশ্যই কিছুটা চেঞ্জ করতে হয়, সেম তো অবশ্যই থাকবে না, কারণ এটা থাকার কথাও না। কারণ প্রত্যেকের স্পিড এবং অ্যাজিলিটি, স্ট্রেংথ, এগুলো তো এক হবে না। তার মধ্যে আরো অনেক কিছু বিষয় আছে, মুডের বিষয় আছে, অনেক কিছু বিষয় জড়িত আছে, শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো অবশ্যই কোচিং মেথড এক হবে না, ট্রেনিং টোটাল জিনিসগুলোই একটু পার্থক্য আছে। আপনার মালদ্বীপে যাওয়ার কারণে আমাদের তো আরেকটি সুযোগ বেড়ে গেছে যে আপনি যে প্রসেসিং এ গিয়েছেন, এই প্রসেসিং যে কোনো জিনিস শুরু করা কিন্তু ডিফিকাল্ট, এবং একজন যখন শুরু করে তার পথ ধরে কিন্তু আরো অনেকে সেই পথে যায়, এবং যাওয়ার পরে একজন গিয়েই কিন্তু আপনার সেই পথটা তৈরি করে। এরকম কি কোনো বিষয় আপনি তৈরি করেছেন কিনা? আমার টার্গেটই ছিল, যখন আমি মলদ্বীপসে প্রথম যাই, তখন তো আমি বললামই, আমার হাতে ধরেই হ্যান্ডবলের যাত্রা শুরু, মানে মলদ্বীপসের ইন্টারন্যাশনালি ওদের এইটা শুরু হয়।
তো যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, ওদের লিগ শুরু করি, ওদের অফিস লিগ শুরু করি, ওদের কলেজ লিগ শুরু করি, স্কুল টুর্নামেন্টটা অন্যভাবে আগে ছিল, কিন্তু বিশাল আকারে তখন আস্তে আস্তে অনেক স্কুলই ওখানে পার্টিসিপেট করা শুরু করে। তো আমার যেটা টার্গেট ছিল যে ওদের লিগ যারা খেলে, মানে ন্যাশনাল লিগে যারা পার্টিসিপেট করে, ওদের ন্যাশনাল লিগে ক্লাবগুলো খেলে, তো ওই ক্লাবগুলোর ইন্ডিভিজুয়াল একাডেমি থাকবে, ওদের নিজস্ব একাডেমি থাকবে, ওরা প্লেয়ার করবে, জুনিয়র লেভেলের প্লেয়ার রেডি করবে এবং তারা ওদের ক্লাবে পার্টিসিপেট করবে। তো শুকুর আলহামদুলিল্লাহ, এখন আমার ওই লক্ষ্যটা যখন 2016-তে আমি এই স্বপ্ন দেখছিলাম, ওরা 2022-এই এটা শুরু করে দিয়েছে, ওদের একাডেমি রান করা শুরু হয়েছে। তো এতে একটা পজিটিভ সাইন হলো আমাদের বাংলাদেশের জন্য, যেহেতু আমি বাংলাদেশি ওখানে আছি, ওদের একাডেমির কোচ গুলো আমাদের দেশ থেকে নেওয়ার চেষ্টা করতেছি, এবং ওখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি আমার কারণ ওদের হলো ওই যে নিজের কাজের অবসর সময় ওরা সময় দিতে পারে, তো ওই যে পুরো সময়টা তো দিতে পারে না, তো এর জন্য ওদের একজন মানে পূর্ণাঙ্গ একজন ফরেন কোচ যদি থাকে, তাহলে লিগটা ওইভাবে গাইডটা পায় এর জন্য। আচ্ছা, আমার শেষ প্রশ্ন যে বাংলাদেশের আপনার এখন 5টা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস টিচার তৈরি হয়, যারা 4 বছরের স্পোর্টস এর উপর বিপিএড পড়ে, মানে ব্যাচেলার পড়ে, এটা আমাদের জন্য ভালো। এবং 6টা সরকারি প্রতিষ্ঠান আছে এবং আরো বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে 21টা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফিজিক্যাল টিচার তৈরি করে। তো তারা তো সেখান থেকে হ্যান্ডবলের একটা ট্রেনিং পেয়ে আসে, কিন্তু পরবর্তীতে তাদের কি এমন কোনো ট্রেনিং দেয়া যায় কিনা 1 মাস 15 দিনের, যে আরো যাতে তারা মানে পার্টিকুলারলি হ্যান্ডবলের একটু ভালো কোচেস হতে পারে? এটা আমাদের কোচেস অ্যাসোসিয়েশনে অলরেডি, এই যে এখন আমাদের একটা প্রোগ্রাম চলতেছে বাংলাদেশ হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স, আমাদের এরকম কোর্স সবসময় আমাদের ইয়ারলি ক্যালেন্ডারে আছে আমাদের। এরপরে আবার পরবর্তী ধাপের হয়, ট্রেনিং হয়, মানে শুধু যে আমরা একটা ধাপে পড়ে আসি তা না, তারপরে আবার ইন্টারন্যাশনাল গ্রেডিং আছে আমাদের। হ্যাঁ, আমরা বিসিএ, আমাদের ওইখান থেকে আমাদের গ্রেডিং শুরু হয়ে যায়, ডি থেকে আমাদের ইন্টারন্যাশনাল আইএইচএফ এর ডি লাইসেন্স, তারপরে সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স। তো এভাবে আমাদের হয়, এবং ওরা ওই প্রথমে আমাদের এই কোচেস কোর্স আমাদের হ্যান্ডবল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আন্ডারে এবং হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের যে কোচেস কোর্সটা হয়, সেই কোচেস কোর্সে পাস্ট কোচরাই কিন্তু ওইখানে পার্টিসিপেট করে। এবং বিপিএড করা যারা যে টিচাররা থাকেন, অধিকাংশ টিচারদের জন্যই কিন্তু এটা উন্মুক্ত থাকেন, কারণ আমরা বিপিএড করা কোচ টিচাররাই তো বেশিরভাগ স্পোর্টস নিয়ে কাজ করেন, এবং যদি তিনি হ্যান্ডবল সম্বন্ধে জ্ঞান ভালো রাখেন, তাহলে অবশ্যই তার স্টুডেন্টরাও, আমি বেসিক্যালি মানে টেকনিক্যাল, অন্য কিছু আমি পাই আর না পাই, আমি টেকনিক্যালি স্কিল প্লেয়ার পাবো ওদের কাছে। সবচেয়ে বড় বিষয় যে আমি খেলতে চাই, এই আগ্রহটা তো প্রথমেই তৈরি করে দেয় একটা স্কুল টিচার। অবশ্যই ওই স্কুল টিচারটাই যদি মোটিভেটেড নিজের না থাকে এবং নিজের যদি টেকনিক্যাল যে প্রাথমিক নলেজ গুলো তার মধ্যে ভালো না থাকে, তাহলে তো আসলে মোরালি এত দূর পর্যন্ত যাওয়া যাবে না। কারণ একজন টিচার, ফিজিক্যাল এডুকেশনের থেকে পাওয়া টিচারটা হচ্ছে, উনি তো সব খেলা সম্বন্ধে জ্ঞান নেয়, কিন্তু প্রত্যেকটা খেলার জন্য স্পেশালিস্ট জ্ঞান থাকা দরকার তার, যে এই খেলার জন্য এটা, ওই খেলার জন্য এটা, এই খেলার জন্য এটা। এবং অনেক স্কুলই আবার হেল্পও নেন, আমাদের স্পেশালিস্ট কোচ নিয়ে যান, এবং ওই অ্যাপয়েন্টেড কোচরা আবার এই ইন্ডিভিজুয়ালি হ্যান্ডবলের উপর কাজ করে। তো দেখা যায় যে এভাবেই একটা সময় আমরা ভালো স্কিল প্লেয়ার পাইতে পারি স্কুল। এবং বিপিএড করা টিচারদেরই আমাদের কোচেস কোর্সে মূলত আমরা এখন বেশিরভাগ নিচ্ছেন। হ্যাঁ, এবং এ নিয়ে আপনাদের আরো পরিকল্পনা থাকবে যাতে তাদেরকে আরো বেশি স্কিল করা যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আপনার সাথে আসলে দীর্ঘ আলোচনা করে ভালো লাগলো, যে হ্যান্ডবলের ইতিবৃত্তান্ত জানতে পারলাম। আশা করি হ্যান্ডবল আরো ভালো দিকে যাবে, এবং আপনার হাত ধরেই বাংলাদেশ আনসার এবং বিডিপি এবং আমাদের যে কর্মসংস্থানের যে পথটা আপনি উন্মুক্ত করে দিয়েছেন, এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।